অর্থ পাচারের অভিযোগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা আপিল বিভাগে বাতিল। অচলাবস্থা নিরসনে কুয়েটে হাজির শিক্ষা উপদেষ্টা। সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জনের ডাক, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ডলারের দাম খোলা বাজারে ছাড়লে কারসাজির শঙ্কা ব্যাংকারদের। নজরদারি রেখে আইএমএফের শর্ত মানার পক্ষে অর্থনীতিবিদরা। চট্টগ্রাম বন্দরে মিলছে না ওয়ান স্টপ সার্ভিস। পণ্য ডেলিভারিতে দেরি, টার্মিনাল পরিচালনায় সিন্ডিকেট ভাঙার দাবি ব্যবসায়ীদের। এবং জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের পর পেহেলগামে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু, রাজ্য জুড়ে শাটডাউন কর্মসূচি। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাজি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে থাকা দুদকের মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। এ বিষয়ে ব্রিফ করছেন দুদকের আইনজীবী, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আজকে যে মামলাটা মহামান্য আপিল আদালতে রায়ের জন্য ফিক্স ছিল, সেই মামলাটা ছিল বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেবের বিরুদ্ধে গত সরকারের আমলে করা হয়েছিল। এই মামলাটার ফ্যাক্ট ছিল হচ্ছে যে একটা সেটেলমেন্ট এগ্রিমেন্ট হয়। সেটেলমেন্ট এগ্রিমেন্টটা ছিল কর্মচারী, গ্রামীণ ব্যাংকের কর্মচারী ইউনিয়ন এবং পর্ষদের মধ্যে একটা সেটেলমেন্ট হয়েছিল যে 6% বেনিফিটের 6% কর্মচারীদের জন্য বরাদ্দ থাকবে। সেই হিসাবে হিসাব নিকাশ করে ইন্টারেস্ট সহ দেখা গেছিল যে 437 কোটি টাকা পাওনা কর্মচারীদের। এই টাকাটা কিন্তু পুরোটাই দেয়া হয়ে গেছিল। টাকাটা নিয়ে কোনো ডিসপিউট ছিল না। টোটালি 25 কোটি টাকা নিয়ে ডিসপিউট, 437 কোটি টাকার মধ্যে। এই ডিসপিউটটা ছিল এমন যে লয়ারের 6% ছিল, সেই টাকাটা আর কর্মচারীদের টাকা, এই 25 কোটি টাকা যে সঠিকভাবে বন্টন হয়েছে কি না, এটা হচ্ছে একটা হিসাবের ব্যাপার ছিল। তো অনারেবল অ্যাপিলেট ডিভিশন এবং আমরা সবাই এটা দেখে কয়েকদিন ধরে হিয়ারিং করে যেটা সেটেল হলো, মেন কথা যে ছোট্ট কথা সেটা হচ্ছে যে পুরো কেসটাই বেসড অন অ্যাকাউন্টিং, হিসাব নিকাশের, যে 25 কোটি টাকা কর্মচারীদের বেশি দেওয়া হয়েছে নাকি অ্যাডভোকেটকে বেশি দেওয়া হয়েছে, এইটা ছিল মেন প্রশ্ন। তো একটা ওয়েল সেটেল প্রিন্সিপাল অফ ল, যেটা শত বছর ধরে অনারেবল কোর্ট থেকে সেটেল হচ্ছে, যে যখনই হিসাব নিকাশের কথা আসবে তখনই সেটাকে আর ক্রিমিনাল লায়াবিলিটি থাকবে না, সেটা হবে সিভিল লায়াবিলিটি। সিভিল লায়াবিলিটি হলে কি হবে? ফৌজদারি মামলা, ক্রিমিনাল মামলা চলবে না। এইটা হচ্ছে মূল গ্রাউন্ড। এছাড়া অনেক গ্রাউন্ড আছে, পাবলিক সার্ভেন্ট কিনা বিভিন্ন গ্রাউন্ডই আছে। তো সেই হিসাবে এই মামলাটা ফৌজদারি আদালতে বা ফৌজদারি মামলা হিসাবে চলবে না, এইটা ছিল মূল ডিসিশন। আর তাছাড়া এই কর্মচারীদের জন্য আরেকটা আইন আছে, সেটা হচ্ছে যে লেবার অ্যাক্ট। লেবার অ্যাক্টের 36 সেকশন 36 স্পেসিফিক বলা আছে এই ধরনের কোনো সমস্যা হলে লেবার কোর্টে যাবে, নট ক্রিমিনাল কোর্ট। লেবার কোর্টে যাবে তাদের পাওনা পরিশোধের জন্য সঠিকভাবে, এবং তারা সেখানে গিয়েছে। আজকের আদেশটা হলো যে আপিল অ্যালাউ করেছে, যে প্রফেসর ইউনূস সাহেবের যে আপিল ছিল অনারেবল অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্টের জাজমেন্টের এগেনস্টে, সেই আপিলটি অ্যালাউ করেছে। এবং হাইকোর্ট যে এইটা কোয়াশমেন্টের যে ওনাদের যে পিটিশন ছিল হাইকোর্ট ডিভিশনে, সেটা যে সামাইলি রিজেক্ট করেছিল, সেটা আজকে সেটিসফাইড করে দিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে। অর্থাৎ মামলাটাই বাতিল হলো। এর ফলে ওই মামলাটা থাকলো না, মামলাটা বাতিল হলো। এবং যে প্রক্রিয়ায় মামলাটি প্রত্যাহারের দুদক আবেদন করেছিল, এটি কি সঠিক ছিল? আপনার কাছে কি মনে হয়? প্রত্যাহারের আবেদন দুদকের, যেহেতু নিজস্ব আইনেই ক্ষমতা আছে, দুদক এটা প্রত্যাহার করতেই পারে। এবং যখন দুদক দেখলো যে ডিটেক্ট হয়েছে না, এটা আসলে ক্রিমিনাল মামলা চলে না, তখন দুদক ডিসিশন নিচ্ছে না এটা আমরা উইথড্র করবো, উইথড্র করেছে। কিন্তু সেটা তো মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা নিলেন বা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে থাকা দুদকের মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। এ বিষয়ে ব্রিফ করছিলেন দুদকের আইনজীবী, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার নানা অনিয়ম অসঙ্গতি রোধে সম্প্রতি ৬ দফা দাবিতে সরব হয়েছে দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তবে তাদের কিছু দাবিকে অযৌক্তিক বললেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। যদিও শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানান তিনি। এদিকে কারিগরির কারিকুলাম যুগোপযোগী করার পরামর্শ শিক্ষাবিদদের। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। উন্নত বিশ্বে যেখানে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করে, সেখানে বাংলাদেশের সঠিক নজরদারির অভাবে কারিগরি শিক্ষা নিয়ে রয়েছে অবহেলার অভিযোগ। শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও অবকাঠামোর অভাব, পর্যাপ্ত ল্যাব ও আধুনিক যন্ত্রপাতির অনুপস্থিতি তো আছেই। এসব প্রতিষ্ঠান চলে প্রয়োজনের তুলনায় মাত্র 18% শিক্ষক দিয়ে। এছাড়া কারিগরি শিক্ষায় যেখানে 10 থেকে 12 শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক থাকা দরকার, সেখানে 70 থেকে 75 শিক্ষার্থীর বিপরীতে আছে একজন। দেশের সরকারি বেসরকারি 600 পলিটেকনিক ইনস্টিটিউটের 5 লাখ শিক্ষার্থীর জন্য কেবল একটি বিশ্ববিদ্যালয়। সে বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা মাত্র 700। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিতে বেতনও সামান্য কারিগরির শিক্ষার্থীদের। আমি হাতে কলমে শিক্ষায় শিক্ষিত হতে এসেছি। একটা টিচার যদি থাকে, তার পিছনে আমার 1:12 রেশিও থাকার কথা। মানদণ্ডের দিকে যদি তাকাই, তাহলে আপনারা বুঝবেন যে ল্যাবগুলো, ওয়ার্কশপগুলো আছে, আধুনিকায়ন করা হচ্ছে না। সমস্যা সমাধানে গত বছরের সেপ্টেম্বরে 6 দফা দাবিতে আন্দোলন শুরু করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। যেখানে আছে ল্যাব সহকারী শিক্ষক পদে পদায়ন না করা, টেক নন টেক জটিলতা নিরসন, ইংরেজি মাধ্যম সহ 4 বছর মেয়াদী মানসম্মত কারিকুলাম চালু, স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন, পলিটেকনিকের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মতো দাবিগুলো। আমরা চাচ্ছি একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আমাদের জন্য গঠন করা হোক। যদি আমাদের এই যৌক্তিক দাবি আপনারা মেনে না নেন, তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, শিক্ষার্থীদের কিছু দাবি অযৌক্তিক, তবে বিবেচনায় নেয়ার মতো দাবিগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। তাদের একটা দাবি আছে ক্লাব ইন্সট্রাক্টরদেরকে পদচ্যুত করা। তো এটা তো আসলে কারো মানে দাবিটা যৌক্তিক নয়। এই জন্য আমরা তাদের বলে দিচ্ছি যে অযৌক্তিক দাবি না, তোমাদের সকল যৌক্তিক দাবির সাথে আমরা একমত এবং সেই যৌক্তিক দাবিগুলো আমরা ফুলফিল করব। এদিকে শিক্ষাবিদরা বলছেন, নানাভাবে ব্যাহত হচ্ছে দেশের কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য। তাই এই শিক্ষাকে আরও যুগোপযোগী করার পরামর্শ এই শিক্ষাবিদের। বললেন, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের চাহিদার সাথে কারিগরির কারিকুলামের সংযোগ স্থাপন করতে হবে। তাদেরকে আমরা যখন কর্মজগতের জন্য তৈরি করি, সেই কর্মজগতের সাথে বা ইন্ডাস্ট্রির সাথে তাদের যে সংযোগ, ইন্ডাস্ট্রিতে তারা ইন্টার্নশিপ করবে, ইন্টার্নশিপ করে ওটা শিখবে, শিখে না সেখানে কন্ট্রিবিউট করবে, সেই ধরনের সুযোগ্যতা আমাদের এখানে তৈরি করা হয়নি। ফলে আমরা যে ধরনের শিক্ষার্থী, এবং এই শিক্ষার্থীরা যখন আবার কর্মজগতে যাচ্ছে, তাদের এই যে প্র্যাকটিক্যালের যে গ্যাপটা রয়ে যাচ্ছে, তাত্ত্বিকভাবে তারা যতটুকু না জানে, তত্ত্বীয়ভাবে যতটুকু জানে, কিন্তু তারা হাতে কলমে কাজ করবার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। এই জায়গাটা আমি মনে করি যে আমাদের এখন হাত দেওয়ার সময় এসেছে। অন্তর্বর্তী সরকার সম্প্রতি 3100 শিক্ষক নিয়োগ দিয়েছে উল্লেখ করে মহাপরিচালক আরও জানান, শূন্য পদে নতুন করে আরও নিয়োগ দিয়ে শিক্ষক সংকট দূর করা হবে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। উপাচার্যের পদত্যাগে 1 দফা দাবিতে অনড় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অচল অবস্থা নিরসনে এরই মধ্যে ক্যাম্পাসে পৌঁছেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এ নিয়ে আরও জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক কখন নাগাদ শুরু হবে এবং নতুন করে আর কেউ অসুস্থ হয়েছেন কিনা? রাত্রে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আমরণ অনশন কর্মসূচি রয়েছে, সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং শিক্ষার্থীরা আমরা দেখেছি যে সকালে সেই একই অবস্থানে একই জায়গাতে কিন্তু তারা রয়েছেন এবং সকালে কিন্তু বেলা শুরু হতে না হতেই কিন্তু এখানে আমরা দেখেছি যে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার তিনি কিন্তু সকালেই চলে এসেছেন শিক্ষার্থীদের সাথে দেখা করতে এবং তিনি কিন্তু এখনও পর্যন্ত শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনশনরত যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে কিন্তু এখানকার আমাদের বর্তমান যে শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু এখানে কথা বলছেন এবং তিনি শিক্ষার্থীদের কাছ থেকে তাদের কথা শুনেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু বেশ বিভিন্ন রকম অভিযোগ করেছেন এবং তাদের যে 1 দফা দাবি সেটি কিন্তু তারা জানিয়েছেন। এখানকার যে শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু শিক্ষার্থীদের আশ্বস্ত করছেন যে বর্তমানে যে ভিসি সহ তাদের যে ভিসি
অপসারণ সহ তাদের যে অভিযোগগুলো রয়েছে প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখা হবে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই তদন্ত কমিটি কিন্তু প্রতিনিধি দল এরই মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন। তারা শিক্ষার্থীদের সাথে কথা বলবেন, শিক্ষকদের সাথে কথা বলবেন এবং তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু আবেদন জানিয়েছেন শিক্ষার্থীদের কাছে শিক্ষা উপদেষ্টা। এবং তিনি যেটি বলছেন যে মূলত বর্তমানে যে উদ্ভূত পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতি নিরসনের জন্যই তারা এখানে এসেছেন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল কিন্তু পাঠানো হয়েছে কুয়েটে। এবং তারা যেটি বলছেন যে মূলত কিন্তু খুব দ্রুতই এই সমস্যার সমাধান করে আবারও নতুন করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু করা হবে। এর পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা বলছেন এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে মূলত এই যে বর্তমান ভিসি রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এর পাশাপাশি শিক্ষার্থীদের উপর বহিরাগতদের দ্বারা যে মামলা করা হয়েছে কুয়েটে সেই মামলাতে ইন্ধন দিয়েছে এই ভিসি প্রশাসন, এমন অভিযোগ কিন্তু করছেন এখানকার শিক্ষার্থীরা। সেসব কথাই কিন্তু শিক্ষা উপদেষ্টার কাছে এখানকার অনশনরত শিক্ষার্থীরা তারা জানিয়েছেন এবং সেই দাবিগুলো নিয়েই কিন্তু কথা বলছেন শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা কিন্তু আশ্বস্ত করছেন এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন অনশনরত তারা শিক্ষার্থীদের আশ্বস্ত করছেন এই বলে যে এই যে পরিস্থিতি এবং তাদের যে দাবি সব কিছুই শোনা হবে এবং যে প্রতিনিধি দল 3 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে পাঠানো হয়েছে এবং সেই তদন্ত কমিটির সাথে তারা সমঝোতা করে তাদের সাথে কথা বলে তাদেরকে সহযোগিতার মাধ্যমে যেন সব তথ্য তুলে ধরা হয় এবং তথ্য তুলে ধরার পরে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই এই সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। তো সব মিলিয়ে বললে চলে যে এখনো পর্যন্ত কিন্তু সেই অনশনে এক দফা দাবিতে অনড় রয়েছেন এখানকার অনশনরত শিক্ষার্থীরা। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর কুয়েট ক্যাম্পাস থেকে। উপাচার্যের পদত্যাগে এক দফা দাবিতে অনড় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রামিন চৌধুরী। এদিকে কুয়েটের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আজ সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জনের ডাক দেওয়া হয়েছে। এছাড়াও বিকেলে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন মুজাহিদ শুভ। কুয়েটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ে কী ধরনের কর্মসূচি পালিত হচ্ছে এই মুহূর্তে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি আপনি জানেন যে বিগত 2 মাস ধরে কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে কুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু পদত্যাগ কার্যকরের জন্য কোনো ধরনের আমরা পদক্ষেপ আসলে সরকারের পক্ষ থেকে দেখিনি। এখন আমার কাছে যারা আছেন এটি এনসিপির যে ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা গতকালকে সন্ধ্যা থেকে আসলে কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে এখানে প্রতীকী অনশন করছেন। যে অনশনটি 21শে এপ্রিল শুরু করেছিলেন কুয়েটের শিক্ষার্থীরা। তারা বলছেন যে পদত্যাগ না করা পর্যন্ত তারা এখানে থাকবেন। তবে সাধারণ শিক্ষার্থীরা যে আজকে যে ক্লাস বর্জনের ডাক দিয়েছিল বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, সেটি কিন্তু সেইভাবে কার্যকর হয়নি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালে আসার পর দেখছি যে যথারীতি ক্লাস পরীক্ষা চলছে। আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে না, এই ধরনের বন্ধের কোনো কার্যক্রম তারা দেখেননি। তবে বলা যায় যে এনসিপি সহ এমনি সাধারণ শিক্ষার্থীরা বারবারই যেটা বলছে যে গতকালকে যেমন ছিল যে রাত 12:30টার সময় পর্যন্ত তারা শাহবাগ ব্লক করে রেখেছিলেন। রাজু ভাস্কর্যে জড়ো হওয়ার পরে তারা প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত ছিলেন। তারপরে আবারও তারা আলটিমেটাম দিয়ে ফিরে গেছেন ঘরে। তবে তারা বলেছেন যে পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। যেমন আজকে দুপুর 3টার সময় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আবারও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে রাজু ভাস্কর্যে। তো আমরা দেখছি যে একটি পক্ষ সাধারণ ছাত্রদের ব্যানারে তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন সময় আলটিমেটাম দিচ্ছেন। একই সঙ্গে সংহতি জানিয়ে এনসিপির যে ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা কিন্তু আমরণ অনশনে প্রতীকী অনশন আসলে করছেন। এখানে আমরা 2জন নারী শিক্ষার্থীও আসলে দেখেছি এবং পাশাপাশি প্রায় 15 জনের একটি দল গতকালকে সন্ধ্যা থেকে তারা এখানে এখন পর্যন্ত অবস্থান করছেন। সব মিলে বলা যায় যে আসলে জোরালো হচ্ছে পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি আসলে ধীরে ধীরে আরও জোরালো করছেন। যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না হবেন তারা আরও বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে যাবেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। রাত্রি।
আইএমএফের শর্ত মেনে ডলারের দাম খোলা বাজারে ছেড়ে দিলে কারসাজি শুরু হতে পারে। ডলারের দাম বেড়ে যাওয়া সহ এমন শঙ্কা ব্যাংকারদের, তাই কিছুটা দ্বিধায় বাংলাদেশ ব্যাংকও। তবে শর্ত না মানলে ঋণের কিস্তি পাওয়া নিয়ে দেখা দিতে পারে অনিশ্চয়তা। তাই নজরদারি ঠিক রেখে আইএমএফের শর্ত মানার পক্ষে অর্থনীতিবিদরা। আর জানাচ্ছেন আতাউর নিয়ন। ৪২ বিলিয়ন ডলারের রিজার্ভ ১৫ বছরে পাচার আর আত্মসাতে তলানিতে নামিয়ে আনে বিগত সরকার। ফলে আমদানি ও ঋণের দায়ের চাপে দ্বারস্থ হতে হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে। নানা শর্ত দিয়ে ৪.৭ বিলিয়ন ডলার দিতে রাজি হয় সংস্থাটি। প্রথম ৩ কিস্তিতে ২-১টি শর্ত পূরণ না করেই মেলে ২৩১ কোটি ডলার। তবে চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ে শর্ত পূরণে বেঁকে বসে আইএমএফ। হাসিনা সরকারের পতনের পর রিজার্ভ ও ডলারের বাজার ঘুরে দাঁড়ালেও রাজস্ব আদায় বৃদ্ধি ও বেশ কিছু নীতি বাস্তবায়নের শর্ত পূরণে পিছিয়ে আছে বাংলাদেশ। আইএমএফ ২ কিস্তি ছাড়ের আগে যে সফর করেছে সেখানে ডলারের দাম খোলা বাজারে ছেড়ে দেয়া, নীতি সুদ হার কমানো, আর্থিক খাতের সংস্কার ও খেলাপি ঋণ কমানো এবং রাজস্ব আদায় বৃদ্ধিতে জোর দিয়েছে। সেক্ষেত্রে মূল্যস্ফীতি কমলে নীতি সুদ হার কমানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর আর্থিক খাতের সংস্কার ও রাজস্ব খাত নিয়ে সমঝোতায় রয়েছে দুই পক্ষ। তবে বড় সমস্যা দেখা দিয়েছে ডলারের দাম খোলা বাজারে ছাড়া নিয়ে। এ শর্ত এখনই মানছে না কেন্দ্রীয় ব্যাংক, যার ফলে ঋণের কিস্তি পাওয়া নিয়ে নতুন শঙ্কা রয়েছে। ডলারের বাজার নিয়ন্ত্রণে কিছুটা বাজার ভিত্তিক করে নতুন পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। কারসাজি বন্ধে এটি বাজার ভিত্তিকই হবে, কিন্তু লাগাম থাকবে তাদের হাতে। তবে পুরোপুরি বাজারে ছাড়তে কেন্দ্রীয় ব্যাংক দ্বিধায় রয়েছে। আইএমএফের এবারের সফরে যে 4টি বিষয়ে জোর দেওয়া হয়েছে তার একাধিক ক্ষেত্রে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তবে 2-1টি বিষয়ে সমঝোতা না হওয়ায় ঋণের কিস্তি পাওয়া অনিশ্চিত বলে মনে করছেন অনেকে। তবে সময় অনুযায়ী ঋণের কিস্তি পাওয়া যাবে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। আর কোনো কারণে যদি কিস্তি না পাওয়া যায় তবে এর নেতিবাচক প্রভাব বেশ কিছু খাতে পড়ার আশঙ্কা রয়েছে। ব্যাংকাররা বলছেন আইএমএফের শর্ত মেনে ডলারের দাম ছেড়ে দেওয়া ঠিক হবে না, এতে বড় ধরনের কারসাজি হতে পারে। আর বাংলাদেশ ব্যাংক বলছে রিজার্ভ সহ অন্যান্য লক্ষ্য পূরণ হলেও ডলার আর রাজস্ব আদায়ের শর্ত এখনো বাকি আছে। তবে তা পূরণে কিছুটা সময় লাগবে, কিন্তু এতে ঋণ পাওয়াকে অনিশ্চিত বলা যাবে না। যেহেতু গভর্নর স্যার বলেছেন যে আমরা আমাদের এই রিজার্ভটাকে সন্তোষজনক পর্যায়ে নিতে পেরেছি, তবে আমি ব্যক্তিগতভাবে এখনো সম্পূর্ণ সন্তুষ্ট না। আমি আরেকটু স্থিতিশীল করার পরেই আমরা মার্কেট সম্পূর্ণ বাজারমুখী করে ফেলবো এক্সচেঞ্জ। এই জন্য আর কিছুদিন সবাই চাচ্ছে। তবে এক্সচেঞ্জ রেট মার্কেট রেট অনুযায়ী হবে, এই কনসেপ্টের সাথে গভর্নর এবং বাংলাদেশ ব্যাংক একমত। এদিকে নজরদারি ঠিক রেখে ডলারের বাজার ছেড়ে দিতে আইএমএফের সাথে একমত জানিয়েছেন অর্থনীতিবিদরা। তবে ঋণ পাওয়া না গেলে বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়ার কথা জানায় তারা। তবে আমার মনে হয় আইএমএফের ক্ষেত্রে এক্সচেঞ্জ রেটের চেয়ে গিট্টুটা বোধহয় বেশি অন্য জায়গায়, বিশেষ করে রেভিনিউতে। এবং সেখানে আইএমএফের অবস্থানটা একটু খুব বেশি রিজিড মনে হচ্ছে। শেষের দিকে এসে একটা কর্মসূচি যদি আটকে যায়, এটা কিন্তু শুধু অর্থের দিক থেকে না, এটা পুরো সরকারের রিফর্মে, সরকারের কমিটমেন্টের নিয়েও একটা ভুল বার্তা বাজারে যাবে এবং সেটার একটা ইম্প্যাক্ট আমাদের রেটিং এজেন্সির যে মূল্যায়ন হয় এবং ফাইন্যান্সিয়াল মার্কেটে, বিশেষ করে ট্রেড ফাইন্যান্সিংয়ে আমরা করেসপন্ডেন্ট ব্যাংকদের সাথে যে ব্যবসাগুলি করি সেখানে যে খরচটা দিতে হয়, ফিজ আর সুদের হার, এগুলির উপরও কিন্তু একটা প্রভাব পড়ে। আগামী জুনের মধ্যে জ্বালানি ও বৈদেশিক ঋণ পরিশোধে $1.5 বিলিয়ন বেশি প্রয়োজন রয়েছে। তবে আইএমএফের ঋণ এর মধ্যে না পেলেও তা শোধ করতে সমস্যা হবে না বলে আশা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। উপাচার্যের পদত্যাগে এক দফা দাবিতে অনড় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে কুয়েট ক্যাম্পাসে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। যে তোমাদের এই যে একটা সন্দেহ, এটা অত্যন্ত বাস্তব ভিত্তিক সন্দেহ, কিন্তু আমি কি দাবি করব তার উপরে না, আমার কাজ দেখে তোমরা তখন জাজ করো যে ওই প্রতিশ্রুতি আর এই প্রতিশ্রুতির মধ্যে কোনো পার্থক্য হবে কিনা। আমি আর কোনো প্রশ্নের উত্তর নেব না, আমার আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে আমার যেতে হবে ফরিদপুরে। কাজেই আশা করি আপনাদেরকে আমি
বোঝাতে পেরেছি এবং এখন আমরা মোটামুটিভাবে শেষ শুধু করছি। সিদ্ধান্তটা কি হলো, ওরা কি জানালো, আপনি যেটা বলেছেন তার পরিপ্রেক্ষিতে ওরা কি জানালো? তাহলে এই পরিস্থিতি না, ওরা মোটামুটিভাবে আমি তাদেরকে জিজ্ঞেস করেন। আমার ধারণা আমি কিছুটা হলেও তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি, কিন্তু এই দাবিটা আমার মুখ থেকে বেশি হয়ে যায়। তাদেরকে বলেন যে উপদেশটা আসলো কি মনে হয়। অবভিয়াসলি সেখানে তাদের হয়তো একমত তারা থাকবেন না, কিন্তু আমি আবার এটাও বলেছি যারা বেশি অসুস্থ হয়ে গেছে যে তোমরা যেহেতু বাকিরা তোমরা তো করতে চাচ্ছ না, অনশন ভাঙতে চাচ্ছ না, কিন্তু যারা অনেক অসুস্থ হয়ে গেছো তোমাদের এটা তো অব্যাহত রাখবে অন্যরা, কাজে তোমরা অন্তত পক্ষে একটু পানি খাও, তোমরা নিজেদেরকে সুস্থ করে তোলো। কারণ তখন তারা বললো যে না, তারা সেটা করবে না। এটা তাদের, আমার দিক থেকে পিতা হিসেবে, অভিভাবক হিসেবে আমার যতটুকু বলার আমি বলেছি। আমি খুশি হতাম যদি তারা আমার কথা মেনে নিত। আবার আমি এটাও বুঝি যে এই বাস্তবতার প্রেক্ষিতে তারা করছে, এটা তাদের অধিকার। থ্যাংক ইউ। কতদিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে স্যার? মেহেরবানি করে যে স্যার একটু বলতেন। উপাচার্যের পদত্যাগ নিয়ে কুয়েট ক্যাম্পাসে কথা বলছিলেন শিক্ষা উপদেষ্টা সিআরবি আবরার। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বাংলাদেশে এলএনজি সরবরাহের সমঝোতা আবারও নবায়ন করতে রাজি হয়েছে কাতার। পাশাপাশি বাংলাদেশের প্রস্তাবিত স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের জন্য প্রযুক্তি সহায়তা দেবে দেশটি। কাতারের দোহায় আর্থনা সম্মেলনের সাইডলাইনে মঙ্গলবার বিকেলে কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবিরের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে এসব প্রতিশ্রুতি দেন কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, বাংলাদেশকে যতটা সম্ভব সমর্থন করতে চায় কাতার। 2017 সালের সেপ্টেম্বরে কাতার গ্যাসের সাথে 15 বছরের জন্য 1.5 থেকে 2.5 মেট্রিক টন পেট্রোলিয়াম গ্যাস আমদানির জন্য চুক্তি স্বাক্ষর করে কাতার এবং বাংলাদেশ। এই চুক্তির আওতায় বার্ষিক 40টি কার্গো আমদানি হচ্ছে। তবে এলএনজি এসপিএ সম্পর্কিত একটি সমঝোতার মেয়াদ জানুয়ারিতেই শেষ হয়ে যায়। পরে কাতার কর্তৃপক্ষ নতুন করে নবায়নের প্রতিশ্রুতি দেয়। বৈঠকে কাতারের প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ইউরিয়া সার সরবরাহ বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে তার। বাণিজ্যের প্রবেশদ্বার খ্যাত চট্টগ্রাম বন্দর 138 বছরে পা রাখা দেশের প্রধান এই সমুদ্র বন্দরের অর্জন কম নয়। তবে $120 বিলিয়ন আমদানি রপ্তানির চাপ সামলানো এই বন্দর ডিজিটালাইজেশনে কত দূর এগুলো? বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা বলছেন, বন্দর কাস্টমস সহ সব সংস্থা এক নেটওয়ার্কে সংযুক্ত না থাকায় মিলছে না ওয়ান স্টপ সার্ভিস। এছাড়াও শতভাগ অটোমেশন না হওয়ায় পণ্য ডেলিভারিতে হচ্ছে দেরি। বন্দরের টার্মিনাল পরিচালনায় সিন্ডিকেট ভাঙার দাবি ব্যবসায়ীদের। এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছেন, এক ছাদের নিচে সব সেবা দিতে বন্দরকে শতভাগ ডিজিটালাইজেশনের কাজ চলছে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বলা হয় বৈদেশিক বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন ও রাজস্ব আহরণের প্রবেশদ্বার। খ্রিস্টপূর্ব 4th শতকে কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দরের গোড়াপত্তন হলেও প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় 1888 সালে। 138 বছরে বন্দরের সক্ষমতা বেড়েছে বহুগুণ। প্রতি বছর কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে 4 থেকে 7% প্রবৃদ্ধি হলেও কন্টেইনার ওঠানামায় বিশ্বের শীর্ষ 100 বন্দরের মধ্যে এখনও চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম। কন্টেইনার ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া লাগলেও পুরোপুরি ম্যানুয়ালি চলছে কার্গো ব্যবস্থাপনা। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, কিছু সেবা অনলাইনে মিললেও ডেলিভারির ক্ষেত্রে বিভিন্ন নথিপত্র যাচাই এবং স্বাক্ষরের জন্য আগের মতোই ঘুরতে হচ্ছে 12 থেকে 15টি টেবিল। এতে সময় ক্ষেপণের পাশাপাশি হচ্ছে ভোগান্তি। বিশেষ করে ট্রাফিক অপারেশন, পেমেন্ট ও গেট কন্ট্রোল ব্যবস্থাপনা অনলাইন না হওয়ায় পণ্য ডেলিভারি নিতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। কন্টেইনার ম্যানেজমেন্ট যেটা, এটা 100% মানে টসের মধ্যে নিয়ে আসতে হবে, কার্গো এবং কন্টেইনার দুটাই। এবং এই
টসে মানে প্রতিটা কন্টেনার কোথায় আছে আপনাকে কাউকে খুঁজে বের করতে হবে না, ওই সিস্টেম থেকেই বের করা যাবে এবং খুব আধুনিকভাবে এটাকে সংরক্ষণ করা যায়। ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ মানে আমাদেরকে এখন অনেকগুলো ম্যানুয়াল কাজ করতে হয়, সেগুলো ধরেন যে পেপার নিয়ে দৌড়াইতে হয়, পেপারগুলো জমা দিতে হয়, তারপর ওখানে ওনারা দেখে দেখে অ্যাপ্রুভ করে, ওটা না, আমি সিস্টেমে একটা ডাটা থ্রো করে দিব, ওটার বেসিসেই সিস্টেম টু সিস্টেম অ্যাক্টিভিটিগুলো হবে। পোর্টে যে মুভমেন্টগুলো হচ্ছে পার ডে, সেটা আমি অফিসে বসেই আমি দেখতে পাবো। ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আগের চেয়েও বাড়লেও এখনও প্রতিযোগী দেশগুলো থেকে অনেক পিছিয়ে। বিশ্বমানের বন্দরের পর্যায়ে যেতে পরিচালন ব্যবস্থার আধুনিকায়ন, পর্যাপ্ত শেড নির্মাণ এবং টার্মিনাল পরিচালনায় সিন্ডিকেট ভাঙার পরামর্শ ব্যবসায়ীদের। ওয়ার্ল্ড ক্লাস পোর্টগুলোকে ফলো করে যদি আমরা ওই অপারেশনাল সিস্টেমটা আমরা এখানে মানে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমার মনে হয় চট্টগ্রাম অ্যাচিভ করতে পারবে, চট্টগ্রাম বন্দর দক্ষতাটা অ্যাচিভ করতে পারবে। সিটিএমএস যে সিস্টেমটা কিনে হয়েছিল, এই সিটিএমএস সিস্টেমটাকে পুরোপুরি ব্যবহার করলে আমরা একদিনে মাল পাবো। এখন আমরা একদিনে মাল পাই না। ট্র্যাকিং সিস্টেম যদি নিখুঁত থাকে তাহলে আমি অনলাইনে ইন্ডিয়ান দিয়ে আমি 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে মাল নিতে পারবো, কিন্তু এখন অনলাইনের ছোঁয়া এখানে নাই। ডিজিটাইজেশনে কিছুটা পিছিয়ে থাকলেও অপার সম্ভাবনার বন্দর হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের নজর কেড়েছে চট্টগ্রাম বন্দর। মেগা প্রকল্প বে টার্মিনালে বিনিয়োগ করছে ডিপি ওয়ার্ল্ড ও পিএসএ সিঙ্গাপুর। বন্দর কর্তৃপক্ষ বলছে আগামী জুনের মধ্যে ডেলিভারি ও পেমেন্ট সিস্টেম পুরোপুরি ডিজিটাল হবে। ওয়ান স্টপ সার্ভিস পাবে বন্দর ব্যবহারকারীরা। সেই সঙ্গে দ্রুত পণ্য ডেলিভারি সহ বন্দরের দক্ষতা বাড়াতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বিভিন্ন প্রতিষ্ঠান এখানে কাজ করছে এবং আমাদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা আগামী জুনের মধ্যেই আমরা একটা অটোমেশন টোটাল ডিজিটালাইজেশন ফেজে চলে আসব। একেবারে ওয়ান স্টপ সলিউশনের মতো হয়ে যায়, একদম সিএনএফ এজেন্ট যেন তার অফিস থেকে বসেই ব্যাংকের পেমেন্টটা করতে পারে, শিপিং এজেন্টের ডিউটা নিতে পারে, তারা তাদের যে অ্যাসাইনমেন্টটা দিতে পারে, সব কিছুই। তাহলে আমাদের এই যে সময়টা অনেক বেঁচে যাবে। আগামীতে $150 বিলিয়ন আমদানি রফতানির চাপ সামলাতে হবে এই বন্দরকে। মাতারবাড়ি বন্দর, বে টার্মিনাল, ইকোনমিক জোন সহ বাড়ছে পরিধিও। তবে বন্দরের সক্ষমতা না বাড়লে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। হাজিরা শিউলি, এখন, চট্টগ্রাম। কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন 3 যুবক। বুধবার ভোরে বুড়িচং উপজেলার মাধবপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে পুলিশ। পুলিশ জানায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার সময় আহত 2 জন জীবিত থাকলেও পরবর্তীতে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে তাদের। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও জানিয়েছে রেলওয়ে পুলিশ। মাত্র আইছে, ফুটেজটা নিয়ে নেই। হ্যাঁ, নিম্ন আদালতে নেওয়া হয়েছে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক, সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ বেশ কয়েকজনকে। এ বিষয়ে নিয়ে জানাতে কোর্ট থেকে যুক্ত হয়েছেন রাব্বি হোসেন। রাব্বি, তাদের কোন কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জানাবেন। রাত্রি, জুলাই আগস্টের যে মামলা হয়েছে, হত্যা চেষ্টা মামলা, বিভিন্ন থানায়, আদালতে অর্থাৎ নিম্ন আদালতে যে মামলাগুলো দায়ের করা হয়েছিল, মূলত সেই মামলাগুলোতেই তাদেরকে বারবার আদালতে আনা হচ্ছে, তাদেরকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। আজকে সাবেক মন্ত্রী এখানে এই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক সহ এখানে 10 থেকে 11 জনকে আজকে আদালতে তোলা হয়েছে। তাদের মূলত যাত্রাবাড়ির ভাটারা থানার মামলাগুলোতে বেশি আজকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং ভাটারা থানার একটি হত্যা মামলায় মনির হোসেন নামের একজন যুবককে হত্যার মামলায় আজকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে রিমান্ড দিয়েছেন। 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মূলত তার আইনজীবীরা আজকে আদালতে উপস্থিত ছিলেন। তারা আসলে বারবার দাবি করেছেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক মেয়র আতিকুল ইসলাম তিনি কোনো প্রকার ভূমিকা পালন করেননি, তিনি
ছাত্র জনতার হত্যার সঙ্গে জড়িত ছিলেন না বলে তার আইনজীবীরা দাবি করছেন বারবার। এবং তারা মূলত আজকে একটা কথা বলেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মেয়র আতিকুর ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতিতে তিনি মনোনয়ন নিয়ে নির্বাচন করায় তিনি বারবার তিনি এই মামলা খেয়েছেন, এই দাবিগুলো করেছেন। যদিও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন এই দাবিগুলো একেবারেই মিথ্যা, কারণ তিনি এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে গুলশান, বনানী, বাড্ডা, ভাটারা এই জায়গাগুলোতে তিনি আন্দোলন দমনে তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা পালন করেছেন এবং আওয়ামী লীগকে তিনি উস্কে দিয়েছেন, মদত দিয়েছেন। এই বিষয়গুলো তিনি এই রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী তিনি আদালতের কাছে এই কথাগুলো তুলে ধরেছেন। অর্থাৎ এখানে বিচারকও শুনছেন, তাদের যুক্তিতর্ক উপস্থাপন করছেন, রিমান্ডের পক্ষে এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কথা বলছেন এবং বিপক্ষে আসামি পক্ষের আইনজীবীরা তুলে ধরছেন। তবে এখন যেহেতু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হত্যা চেষ্টা মামলাগুলোর প্রায় 8 থেকে 9 মাস হয়ে গিয়েছে, তাদেরকে এই সময়ের মধ্যে বারবার তাদেরকে বিভিন্ন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। কারো এক একজনের 70 দিন 80 দিন করে আসলে রিমান্ডে ছিলেন। এখানে জুনাইদ আহমেদ পলকের নামে 100টিরও বেশি মামলা হয়ে গিয়েছে, তারও একাধিকবার তিনি রিমান্ডে ছিলেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আদালত থেকে সবশেষ খবর। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার বিচার চেয়ে বিভিন্ন শহরে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। বিক্ষোভ থেকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর পদত্যাগের দাবি জানানো হয়। এদিকে সন্ত্রাসীদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। সৌদি সফর সংক্ষিপ্ত করে বুধবার সকালে তড়িঘড়ি করে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তা নিয়ে বিমানবন্দরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন। সৌদিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জানান, সন্ত্রাস দমনে ভারতের সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছেন সৌদি যুবরাজ। জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলার পরপরই শ্রীনগরে ছুটে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ সহ গোয়েন্দা ব্যুরোর পরিচালকের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করেন তিনি। বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গে সন্ত্রাসী হামলার বিষয়ে ফোনে কথা বলেন অমিত শাহর সঙ্গে। এরই মধ্যে ভারতের জম্মু কাশ্মীরে হামলাকারীদের ধরতে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। রাজ্যের গভর্নর বলেন, পেহেলগামের হামলায় অপরাধীদের চড়া মূল্য দিতে হবে। রাজ্য জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় চেকপয়েন্ট বসিয়ে চলছে তল্লাশি। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে কাশ্মীরের সন্ত্রাসী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF, যেটি নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি ছায়া সংগঠন। 2019 সালে কাশ্মীরের বিশেষ অনুচ্ছেদ 370 বাতিলের পর মাথাচাড়া দিয়ে ওঠে তারা। কাশ্মীর উপত্যকায় অবৈধ বসতি গড়তে চাইলে এ ধরনের হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলার সঙ্গে জড়িত 5 থেকে 6 জন বন্দুকধারী পর্যটকদের লক্ষ্য করে গুলি করে। তাদের গুলিবর্ষণে 2 বিদেশি নাগরিক সহ ভারতীয় এক নৌ কর্মকর্তা ও একজন গোয়েন্দা ব্যুরোর কর্মীও প্রাণ হারান। সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে ভারতের জম্মু কাশ্মীরের বিভিন্ন শহরে বিক্ষোভে নামেন বহু মানুষ। এ সময় অনেকে পাকিস্তান বিরোধী স্লোগান দেয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিও জানায় তারা। इनोसेंट लोगों को मारा गया है जो कि कश्मीर में घूमने आए थे, अपनी फैमिली के साथ घूमने आए थे। यही डिमांड करते हैं यूथ कांग्रेस की तरफ से कि जल्द से जल्द इनको अमित शाह को इस्तीफा देना चाहिए। जिस तरह इन दहशतगर्दों ने ये कायराना हरकत की, हम सब इसकी मजम्मत करते हैं। হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনা জানানোর পাশাপাশি মোদির সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। এছাড়া সৌদি আরব, ইরান, ইতালি সহ বিভিন্ন দেশ সমবেদনা জানিয়েছে। নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবও। পেহেলগামের দুর্গম ও নির্জন এই পাহাড়ি অঞ্চল পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। বিশেষ করে গ্রীষ্মকালের এই সময়ে পর্যটকদের আনাগোনা থাকে সবচেয়ে বেশি। হামলার পরই ঘন জঙ্গলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। 2019 সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। তানভীর জানি, এখন বিশ্ব। গাজা ইসরায়েলি হামলায় মঙ্গলবার প্রাণ গেছে অন্তত 32 জন ফিলিস্তিনের। উপত্যকার এল জোরা শিশু হাসপাতালে নিহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া উত্তরাঞ্চলীয় জাফা শহরের একটি স্কুলে ড্রোন ও বোমা হামলা চালায় ইসরায়েলিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বাধায় 6 লাখের বেশি শিশু প্রয়োজনীয় টিকা দেয়া থেকে বঞ্চিত হচ্ছে।
কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা চলছে। হামাসের প্রতিনিধিরা আলোচনার জন্য মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছে। দ্বিতীয় দফার যুদ্ধবিরতি প্রস্তাব ভেস্তে যাওয়ার পর হামলা জোরদার করে ইসরায়েলিরা। তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয় নারী ও শিশু। গেল 18 মাসে যুদ্ধে প্রাণ গেছে 51,000-এর বেশি ফিলিস্তিনের। নিজের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে বাঁচাতে অবশেষে সরকারি দক্ষতা বিভাগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ইলন মাস্ক। ব্যয় কমানো আর দুর্নীতি বন্ধের দাবিতে কর্মী ছাঁটাই করে ব্যাপক রোষানলে পড়েন তিনি। টেসলার বাজারে ধস নামায় ক্ষেপে ওঠেন বিনিয়োগকারীরা। অবশেষে ধনকুবের সিদ্ধান্ত নিলেন ডোজের সময় দেয়া কমিয়ে দেবেন তিনি। মঙ্গলবার টেসলার বিনিয়োগকারীদের তিনি বলেন, মে মাস থেকে সপ্তাহে 1 বা 2 দিন ডোজের সময় দিয়ে বাকি দিনগুলো টেসলায় সময় দেবেন তিনি। যাদের বরাবরই অভিযোগ ছিল টেসলায় সময় না দেয় প্রতিষ্ঠানের এই অবস্থা। এ ঘোষণার পর শেয়ার বাজারে চাঙা টেসলার শেয়ারের দর। Our country had to do this. We had to give a member of the press. Takes great pictures. এবার খেলার খবর। চতুর্থ দিনে বাংলাদেশে জিম্বাবুয়ের খেলা 9:45 মিনিটে শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে শুরু হয় দেরি করে। পরে সকাল 10টায় মাঠ পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছেন ওয়াসিল হক পান্থ। বৃষ্টির কারণে তৃতীয় দিন খুব বেশি সময় খেলা মাঠে গড়ায়নি। আজ আবহাওয়া কেমন দেখছেন? রাত্রি সিলেটের আবহাওয়া বোঝা কিন্তু খুব দায়, কারণ এই বৃষ্টি তো এই মেঘ এই রোদ, এই যে মেঘ বৃষ্টির বা রোদের যে লুকোচুরি খেলা এটি কিন্তু গত 3 দিন ধরেই চলছে এবং গতকাল কিন্তু অবশ্যই ভারী বর্ষণের কারণে মাত্র 44 ওভার খেলা মাঠে গড়িয়েছিল এবং গতকালও কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত খেলা হবার কথা থাকলেও আলোক স্বল্পতার কারণে কিন্তু খেলা দ্রুতই শেষ হয়ে গিয়েছিল এবং আজকে কিন্তু এই কারণে কিছুটা ওভার পুষিয়ে নেওয়ার জন্য 9:45-এ খেলা শুরু হবার কথা থাকলেও গতকাল রাত থেকে কিন্তু ভারী বর্ষণ হয়েছে সিলেটে এবং সেই বৃষ্টি কিন্তু আজকে ভোর বা সকাল পর্যন্ত কিন্তু সেই বৃষ্টি ছিল, যার কারণে কিন্তু সকাল 9:45-এ যে খেলা শুরু হবার কথা সেটি করা সম্ভব হয়নি এবং সবশেষ যে তথ্য সেই অনুযায়ী কিন্তু সকাল 11টায় কিন্তু খেলা শুরু হবে এবং যার কারণে মধ্যাহ্নভোজের যে বিরতি সাধারণত দুপুর 12টায় থাকে সেটি কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে, দুপুর 1টায় করা হয়েছে এবং অনুরূপভাবে যে চার বিরতি যেটি সেটি কিন্তু 3:40-এ করা হয়েছে এবং আজকে ম্যাচ কিন্তু 5:45 পর্যন্ত গড়িয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে ম্যাচ অফিসিয়ালসদের। তো এটি কতটুকু সম্ভব হবে, কারণ দেখা যায় যে দুপুরের পর থেকে কিন্তু আলো খুব দ্রুত নেমে যায়, যার কারণে ফ্লাড লাইট দিয়েও অনেক সময় খেলা চালানো সম্ভব হয় না এবং গতকাল যে 44 ওভার খেলা হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ বেশ ভালো একটি অবস্থানের দিকে রয়েছে, যদিও কারণ নাজমুল শান্ত এবং জাকের আলী অনেক, নাজমুল শান্ত কিন্তু 60 রানে অপরাজিত আছেন এবং খুব ভালো টাচে আছেন এবং জাকের আলী অনেক তিনি কিন্তু তার ব্যাটে চড়েই কিন্তু গত প্রথম ইনিংসে কিন্তু বাংলাদেশ 191 পর্যন্ত পৌঁছাতে পারে, কারণ টপ অর্ডারের বাকি মুমিনুল বাদে বাকি ব্যাটাররা কিন্তু প্রথম ইনিংসে ব্যর্থ ছিলেন এবং আজকে খেলা শুরু হবার পরে কিন্তু সবচেয়ে বড় যে হুমকি সেটি কিন্তু ব্লেসিং মুজরাবানি, তাকে যদি প্রথম সেশন ভালো মতো মোকাবিলা করতে পারে তাহলে বাংলাদেশ একটি বড় লিড নিতে পারবে বলে আশা করা যায়। তো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। শেষ করছি এখন বাণিজ্য, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা আপিল বিভাগে বাতিল। নোবেল জয়ীকে হয়রানি করতেই মামলা, বলছেন আইনজীবীরা। নোবেল পুরস্কার পাওয়া লোক, যেটা শতবর্ষে বাংলাদেশে একটাই এসছে, সেইটা তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না। কুয়েটের শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পরেও উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা, অনশনে অসুস্থ বেশ কয়েকজন। ডলারের দাম খোলা বাজারে ছাড়লে কারসাজির শঙ্কা ব্যাংকারদের, নজরদারি রেখে IMF-এর শর্ত মানার পক্ষে অর্থনীতিবিদরা। চট্টগ্রাম বন্দরে মিলছে না ওয়ান স্টপ সার্ভিস, পণ্য ডেলিভারিতে দেরি, টার্মিনাল পরিচালনায় সিন্ডিকেট ভাঙার দাবি ব্যবসায়ীদের। এবং জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহতের পর পেহেলগামে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু, রাজ্য জুড়ে শাটডাউন কর্মসূচি।
এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekon।